বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 18 সেপ্টেম্বর, 3 আশ্বিন এবং ফার্সি
সাতাশ শাহরিভার। রেডিও তেহরানের শান্ত অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে লেবাননে ইরানের জ্বালানি তেল প্রেরণ এবং বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপির দাবি সম্পর্কে প্রতিবেদন। এরপর থাকবে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পদক পাওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারেন না কোন ক্রীড়াবিদ, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি করে আমেরিকা পেছন থেকে ছুরি মেরেছে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। বাংলাদেশের সাংবাদিকদের নিয়ন্ত্রণের জন্য 11 নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সাংবাদিক সংগঠনগুলোর অভিযোগ। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সংসদ সদস্য সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ফিরোজমা খামেনি বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতায়, বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক অর্জন সক্ষমতা, ত্রাণশক্তি, প্রচেষ্টা ও ইচ্ছাশক্তির বার্তা বহন করে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম তথা সমাজে দৃঢ়তা, আশা ও আনন্দের বার্তা দেয়া হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী ক্রীড়াবিদরা দৃঢ়তা, আশা ও প্রফুল্লতার প্রশিক্ষক। এবারে টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিকে পদক জয়ীরা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের নারী ক্রীড়াবিদরা প্রমাণ করেছেন ইসলামী পোশাক বা হিজাব তাদের অগ্রগতির জন্য বাধা নয়। এর আগেও তারা রাজনীতি, বিজ্ঞান, পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা প্রমাণ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমাদের মহিলা ক্রীড়াবিদদের হিজাব বা ইসলামী শালীন পোশাক অন্যান্য মুসলিম দেশের নারীদের জন্য মনোবল জুগিয়েছে। পরবর্তীতে আরো 10টির বেশি মুসলিম দেশের নারী ক্রীড়াবিদরা হিজাব পরে ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছেন। এগুলো সাধারণ কোনো কাজ নয়। আপনারা পদকজয়ী ইরানি হিসেবে এই পথ খুলে দিয়েছেন। আয়াতুল্লাহ ফিরোজমা খামেনি বলেন, ঘাতক ও অবৈধ ইহুদিবাদী সরকার আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে অংশগ্রহণ করে বৈধতা অর্জনের চেষ্টা করছে। বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি এবং তাদের তল্পিবাহকরা এক্ষেত্রে সাহায্য ও সমর্থন দিচ্ছে। একজন স্বাধীন চেতা ক্রীড়াবিদ পদক পাওয়ার জন্য ইহুদিবাদীদের প্রতিনিধিকে স্বীকৃতি দিতে পারেন না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি প্রতিবেশী তাজিকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তেহরান ও দোশাম্বের সম্পর্ক উন্নত হলে দুই দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতার পথ খুলে যাবে। আজ তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে দেশটির প্রেসিডেন্ট ইমাম আলী রাহমানের সঙ্গে বৈঠকে ইব্রাহিম রাইসি একথা বলেন। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর ব্যাপারে ইরান এবং তাজিকিস্তানের জন্য বেশ ভালো সম্ভাবনা রয়েছে। রাইসি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও শক্তিশালী হলে এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠিত হলে তা আঞ্চলিক পর্যায়ে
সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করবে। প্রেসিডেন্ট রাইসি আরো বলেন, দুই দেশের কর্মকর্তারা নিয়মিত বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে ইরান এবং তাজিকিস্তানের মধ্যে স্থিতিশীল ও পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠিত করতে পারেন। ইমাম আলী রাহমানভ বলেন, ইরান ও তাজিকিস্তানের মধ্যে বর্তমানে যে চমৎকার সম্পর্ক রয়েছে তা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার সঠিক ক্ষেত্র তৈরি করে দিয়েছে। আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জের ধরে ওই দুই দেশ থেকে নিজের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ফ্রান্স। ফ্রান্স 24 নিউজ চ্যানেল জানিয়েছে, পরামর্শ করার জন্য দুই রাষ্ট্রদূতকে প্যারিসে তলব করা হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন বিক্রির চুক্তি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে সর্বসাম্প্রতিক এ উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জয়ভস লে দ্রিয়ান বলেছেন, আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির ভয়ঙ্কর পরিণতি বিবেচনায় নিয়ে ওয়াশিংটন ও ক্যানবেরায় নিযুক্ত রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। ওই নিরাপত্তা চুক্তির কারণে অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন বিক্রির চুক্তি বাতিল হয়ে গেছে। আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো আমেরিকার গোপন সামরিক তথ্য ব্যবহার করে পারমাণবিক সাবমেরিন নির্মাণ করতে পারবে। এই চুক্তি স্বাক্ষরের তীব্র নিন্দা জানিয়ে শুক্রবারই বিবৃতি দিয়েছে চীন। ফলে আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া চুক্তিটি সই করে একসঙ্গে চীন ও ফ্রান্সকে ক্ষুব্ধ করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এই চুক্তি স্বাক্ষরকে পেছন থেকে ছুরি মারা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মিত্র দেশগুলোর এই অপ্রত্যাশিত আচরণ অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার জন্ম দেবে। ইরান থেকে তেল আমদানি করার অজুহাত তুলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। লেবানন ও কুয়েত ভিত্তিক একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের সদস্যদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়াশিংটন অভিযোগ তুলেছে, এই প্রতিষ্ঠান লেবাননের হিজবুল্লাহ আন্দোলনকে অর্থ দিয়ে সহযোগিতা করছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল ঘোষণা করেছে যে তাদের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় লেবানন ও কুয়েত ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটির সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিষ্ঠানটি হিজবুল্লাহ এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সকে অর্থ যোগান দিয়ে আসছে বলে অভিযোগ করেছে। নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের মধ্যে মোর্তেজা মিনায়ে হাশেমি রয়েছেন। তার বিরুদ্ধে মার্কিন অর্থ মন্ত্রণালয় অভিযোগ তুলেছে যে তিনি হিজবুল্লাহ এবং কুদস ফোর্সকে অর্থ যোগান দিয়ে আসছেন। তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যাপারে চীনা নাগরিক ইয়ান সু জুয়ান এবং সং জিং সহযোগিতা করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের সাংবাদিকদের নিয়ন্ত্রণের কৌশল হিসেবে এবং তাদের মনে ভয়ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে সাংবাদিকদের এক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট। বাংলাদেশের সাংবাদিকদের নিয়ন্ত্রণের কৌশল হিসেবে এবং তাদের মনে ভয়ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচিত 11 জন শীর্ষস্থানীয় নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। এই ঘটনার প্রতিবাদে তারা আগামীকাল বুধবার দুপুর 12টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবেন। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা এক যৌথ সংবাদ সম্মেলনে এই সমাবেশ কর্মসূচির কথা ঘোষণা করেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই 11 জন সাংবাদিকদের নামে কোন ধরনের ব্যাংক হিসাব 13 সেপ্টেম্বরের মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করেছে। আজকের সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, দেশের পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংগঠনগুলোর নির্বাচিত নেতাদের ব্যাংক হিসাব এভাবে তলব করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এর মাধ্যমে সাংবাদিকদের সব সংগঠন, প্রতিষ্ঠান ও সাংবাদিকতা পেশাকে জনমনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এতে সাংবাদিকদের মনে নানা ধরনের আশঙ্কাও সৃষ্টি হয়েছে। অনেকে বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে সাংবাদিকদের মনে ভয়ভীতি সৃষ্টির কৌশল বলেও মনে করছেন।
লিখিত বক্তব্যে মশিউর রহমান আরো বলেন, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত হতেই পারে, কিন্তু সাংবাদিকতা পেশায় প্রতিষ্ঠিত সংগঠনগুলোর নির্বাচিত শীর্ষ নেতাদের নামে ঢালাওভাবে এই ধরনের পদক্ষেপ উদ্দেশ্যমূলক। তারা এর নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রতিকার দাবি করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। এদিকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং ৫ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হবে। অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের যে সকল শিক্ষার্থী অন্তত কোভিড-১৯ প্রথম ডোজ টিকা নিয়েছে তারা স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড বা সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে গ্রন্থাগার ব্যবহার ও নিজ নিজ হলে উঠতে পারবে। এছাড়া টিকা গ্রহণ সাপেক্ষে পর্যায়ক্রমে অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য নিজ নিজ আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে হলগুলোতে আগের মতো ঠাসাঠাসি করে বসবাস করা এবং কথিত গণরুম রাখা যাবে না। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সংসদ সদস্য সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। আজ শনিবার আসানসোল কেন্দ্রের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ও ড্রেক ও ব্রায়ান এমপির উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঝোলা নিয়ে বসে আছেন, যে আসবেন তাকেই নিয়ে নেবেন। বিজেপির শক্তি কমল, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি বাড়ল। এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, লোক সব এসেছিল রাজনীতিতে, ভেবেছিল কিছু হবে, বাবা রামদেবের পা ধরে চলে এসেছিল বিজেপিতে শুনলাম, তারপরে ধরুন মন্ত্রীও হলো, আবার মন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন জায়গা দরকার। আর মমতা ব্যানার্জি ঝোলা বসেই আছে, যে ভাই যে আসবে তাকেই নিয়ে দল বাড়ানো। ঠিকই আছে, একটা এমপি ছিল বিজেপি পার্টির শক্তি কমলো, মমতা ব্যানার্জির শক্তি বাড়লো। বলছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বিজেপি এমপি ও কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এটি বিজেপির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn। ফিরছি সংবাদে। আফগানিস্তান ইস্যুতে নিজেদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ জোরদার করার জন্য একমত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান। আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী সৈয়দ রাসুল মুসাভি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে বসেন এবং এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছান। তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে আনুষ্ঠানিকভাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান ইস্যুতে 4 দেশের মধ্যে যোগাযোগ এবং সমন্বয় জোরদার করা খুবই জরুরি হয়ে পড়েছে এবং এই ইস্যুতে 4 দেশেরই এক সুরে কথা বলা উচিত, যাতে আফগানিস্তানে সরকার গঠন ও ক্ষমতার পালাবদলে গঠনমূলক ভূমিকা পালন করা যায়। এদিকে আফগানিস্তানে গত মাসে মার্কিন সামরিক বাহিনী যে ড্রোন হামলা চালিয়েছিল তাতে 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। নিহতদের মধ্যে 7টি শিশু ছিল। ড্রোন হামলার পর ওয়াশিংটন দাবি করেছিল হামলায় যারা মারা গেছে তারা সবাই সন্ত্রাসী। গত 29 আগস্ট মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালায়। সে সময় পেন্টাগন দাবি করে কাবুল বিমানবন্দরে মোতায়েন মার্কিন সেনাদের জন্য বিরাট ঝুঁকি সৃষ্টি করেছিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। এজন্য দায়েশ সন্ত্রাসীদের উপর এই হামলা চালানো হয়।
শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান থেকে পাঠানো তেলের প্রথম চালান শেষ পর্যন্ত লেবাননে গিয়ে পৌঁছেছে এবং জনগণের মধ্যে তা বন্টনের কাজ শুরু হয়েছে। পর্যবেক্ষকরা এটাকে যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ইরান ও হিজবুল্লাহর জন্য বিরাট বিজয় হিসেবে দেখছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন রেজওয়ান হোসেন। ইরান থেকে পাঠানো তেলের প্রথম চালান লেবাননে গিয়ে পৌঁছেছে। তেলবাহী জাহাজ প্রথমে সিরিয়ায় যায় এবং সেখানে তেল খালাস করে তার ট্যাঙ্কারে করে লেবাননে পাঠানো হয়। তেল ট্যাঙ্কার লেবাননে পৌঁছলে দেশটির জনগণ পতাকা নাড়িয়ে ব্যাপকভাবে স্বাগত জানায়। লেবাননে ইরানের তেল পাঠানোর ঘটনাকে এটার বিরোধী দেশগুলোও একে ইরান ও হিজবুল্লাহর জন্য বিরাট বিজয় হিসেবে দেখছে। ইরানের তেল পাঠানোর বিষয়টি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, ইরানের তেলবাহী প্রথম জাহাজটি আন্তর্জাতিক সমুদ্রপথ অতিক্রম করে তা মিশরের সুয়েজ প্রণালী অতিক্রম করতে হয়েছে, যা ছিল ঝুঁকিপূর্ণ। অনেক দেশের বিরোধিতা উপেক্ষা করে সেই তেল শেষ পর্যন্ত সিরিয়ার বন্দর হয়ে লেবাননে পৌঁছতে সক্ষম হয়েছে। ইরান ও লেবাননের হিজবুল্লাহর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় এই কাজ সম্পন্ন করা হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে মার্কিন রক্তচক্ষু ও নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননে ইরানের তেল পাঠানোর ঘটনা থেকে প্রতিরোধের ক্ষেত্রে ইরান ও হিজবুল্লাহর শক্তিমত্তার বিষয়টি ফুটে উঠেছে। হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারির কারণে এমনকি দখলদার ইসরায়েলও ইরানের তেলবাহী জাহাজের পথ আটকানোর সাহস পায়নি। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে লেবাননে ইরানের তেল পাঠানোর ঘটনা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এ অঞ্চলে তাদের আরব মিত্রদের জন্য বিরাট পরাজয়। কেননা এতে করে ইরান ও লেবাননের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ভেস্তে গেছে। এখন তেল সংকটের জন্য হিজবুল্লাহকে কেউ অভিযুক্ত করতে তো পারবে না, বরং লেবাননে হিজবুল্লাহর অবস্থান আরো শক্তিশালী হল। অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থেকেও লেবাননে জ্বালানি তেল পাঠিয়েছে ইরান, যা কিনা যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক এবং তাদের পরাজয়। সিরিয়ার বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এই অবস্থায় ইরান, সিরিয়া ও লেবাননের ত্রিপক্ষীয় সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ধাক্কা ও অপমানজনক। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইরান এমন সময় তেল পাঠিয়ে লেবাননকে বড় সংকট থেকে রক্ষা করেছে যখন আফগানিস্তানে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। একসঙ্গে এ দুটি ঘটনার দুটি দিক রয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র এ অঞ্চলের কোন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে না, এমনকি তাদের মিত্র দেশ হলেও। এবং দ্বিতীয়ত, এটা প্রমাণিত হয়েছে ইরান তার মিত্রদেরকে কখনো একা ফেলে রেখে যাবে না। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BM। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও বলেছে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনা ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর সুষ্ঠু নির্বাচন না হলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে না। এ সম্পর্কে এবারে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি আবারও দাবি করেছে একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনা ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচন না হলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে না। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের সাথে কয়েকদিন ধরে ধারাবাহিক মতবিনিময় সভা শেষে সংগঠনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন সিদ্ধান্তের কথা জানান। নির্বাচনের পুরো ব্যবস্থাটাকেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এখানে শুধুমাত্র যেন তারা নির্বাচিত হয়ে আসতে পারে সেই ধরনের ব্যবস্থা তারা এখানে গ্রহণ করছে। সুতরাং সেই ক্ষেত্রে তো অবশ্যই এই ফরম্যাটে নির্বাচনে যাওয়ার এই মুহূর্তে কোনো প্রশ্নই উঠতে পারে না, আনলেস এটা একটা যদি একটা নির্বাচন কালীন সময় যদি একটা নিরপেক্ষ সরকার না থাকে। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর নতুন নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভার সূচনা বক্তব্যে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। আগামী বছর নতুন নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে। নির্বাচন কমিশন যথাসময়ে যেভাবে হয় আমাদের দেশে আইনগত প্রক্রিয়ায় করার যে বিধান রয়েছে সেভাবে আমাদের সংবিধান অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হবে। অপরদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক আজ শনিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন, বাংলাদেশে কোন নিরপেক্ষ সরকার হবে না, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না, বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনে নির্বাচন হবে এবং সেটি দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের উপরে কোন সরকারের, কোন প্রধানমন্ত্রীর, কোন স্বরাষ্ট্রমন্ত্রীর কোন ভূমিকা নাই। ওদিকে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ আজ ঢাকার একটি দৈনিকের সাথে সাক্ষাৎকারে বলেছেন, তিনি আগামী নির্বাচন নিয়ে খুব একটা আশাবাদী নন। ডক্টর আলী রিয়াজ বলেছেন, আমি এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের কিছুই দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, দুইবার সার্চ কমিটির মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হয়েছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে তো এমন কোনো ব্যবস্থাই নেই। সংবিধানে লেখা আছে একটি আইন করা হবে, স্বাধীনতার 50 বছরেও তা করা হয়নি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ধারাবাহিক